600 বছরের অটোমান সাম্রাজ্যের শুরু ও শেষ যেভাবে হয়েছে তা আপনাদের মাঝে ডিফি বাংলা নিউজের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। প্রতিবারের মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আরিফ। জহিরুদ্দিন বাবর ভালো করে জানতেন যে তার সেনাবাহিনীর সংখ্যা খুবই সীমিত, শত্রু বাহিনীর তুলনায় 8 ভাগ কম। তাই তিনি এমন একটি পদক্ষেপ নেন যা ইব্রাহিম লোদি কল্পনাও করতে পারেননি। বাবর ছিলেন মধ্য এশিয়ার মুসলিম সম্রাট ও মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি পানিপথে প্রথম যুদ্ধে লোদি রাজবংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই পানিপথের যুদ্ধে অটোমান তুর্কিদের যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন বাবর। তুর্কি অটোমানের যুদ্ধ কৌশল অনুযায়ী বাবরের বাহিনী যুদ্ধের ময়দানে প্রথম সারিতে চামড়ার দড়ি দিয়ে 700 গরুর গাড়ি বাঁধেন। তাদের পেছনে বসানো হয় যুদ্ধ কামান। আপনাদের মাঝে বলে রাখা ভালো, এটি ছিল পানিপথের প্রথম যুদ্ধ এবং এর আগে ভারতের কোনো যুদ্ধে কামানের ব্যবহার হয়নি। কামানের বিষয়ে অনেকে তখন জানতো না। শুরুর দিকে এই কামানগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা খুব একটা ভালো ছিল না। তবে বাবর বাহিনী কামান থেকে নির্বিচারে গোলা বর্ষণ শুরু করলে এর আকস্মিক কান ফাটানো বিস্ফোরণে দুয়াই আফগান বাহিনী বিভ্রান্ত ও ভীত সন্তুষ্ট হয়ে পালাতে শুরু করে। অথচ ইব্রাহিম লোদির বাহিনীতে 50,000 সৈন্য ছাড়াও 1,000-এর মতো যুদ্ধ হাতি বা গজ বাহিনী ছিল। কিন্তু সৈন্যদের মতে এই হাতিগুলো আগে কখনো কামানের বিস্ফোরণ শোনেননি। এই কারণে কামান থেকে গোলা বিস্ফোরণের সাথে সাথে হাতিগুলো যুদ্ধের অংশ নেওয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। দুয়াই সবার শ্বাসরোধ হয়ে আসে। অন্যদিকে বাবরের 12,000 প্রশিক্ষিত অশ্বারোহী বাহিনী অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা যোদ্ধারা এমন মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তারা বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে লোদির সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বাবরের বিজয় সুনিশ্চিত হয়ে পড়ে। ইতিহাসবিদ ফলকে ডেভিস তার বই 100 ডিসাইসিভ ব্যাটেলস বইতে এই যুদ্ধকে ইতিহাসের সবচেয়ে ভাগ্য নির্ধারণী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। সেই থেকে মহান মোগল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। অটোমান বা উসমানী যুদ্ধ কৌশল ছাড়াও বাবরের ওই যুদ্ধে 2 তুর্কি গোলা নিক্ষেপকারী ওস্তাদ আলী ও মোস্তাফা এই বিজয়ের মুখ্য ভূমিকা পালন করেছিলেন। বাবরকে অটোমান সাম্রাজ্যের প্রথম খলিফা সেলিম তার 2 সেনাকে উপহার হিসেবে দিয়েছিলেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলির মধ্যে একটি অটোমান সাম্রাজ্য 1300 শতকে ওসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল। এই সময়ের মধ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় এবং আনাতোলিয়া অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়েছিল। উল্লেখ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য বর্তমান ইতালি, গ্রিস ও তুরস্ক আর উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল। অন্যদিকে আনাতোলিয়া হচ্ছে বর্তমান তুরস্কর বড় একটি অংশ। ওসমান গাজী 1254 সালে জন্মগ্রহণ করেন। সুগুত নামে একটি রাজ্যের তুর্কি সেনাপতি ছিলেন তিনি। একদিন তিনি স্বপ্ন দেখেছিলেন যে তিনি পৃথিবীর ইতিহাসের গতিপথ পাল্টে দেবেন। ব্রিটিশ ইতিহাসবিদ ক্যারোলিন ফিঙ্গেল তার ওসমান ড্রিমস বইতে লিখেছেন, ওসমান এক রাতে শেখ আদিব আলীর নামে এক বৃদ্ধ দরবেশের ঘরে ঘুমিয়েছিলেন। ওই রাতে ওসমান স্বপ্ন দেখেন যে তার বুক থেকে একটি বিশাল গাছ বেরিয়ে ডালপালা ছড়াচ্ছে এবং সারা বিশ্বে ছায়া ফেলছে। ওসমান পরে শেখ আদিব আলীর কাছে তার ওই স্বপ্নের কথা জানান। শেখ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, হে ওসমান বাবা আমার, ধন্য হোক, আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদের কাছে রাজকীয় সিংহাসন অর্পণ করেছেন। এই স্বপ্নটি ওসমান গাজীর জন্য একটি প্রভাব হিসেবে কাজ করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখন ঈশ্বরের সমর্থন পেয়েছেন। তারপর
আনাতোলিয়ায় বেশিরভাগ অংশ জয় করে। আশেপাশে সেলজুক ও তুর্কমান রাজ্যসহ বাইজেন্টাইন দখল করে নেন। ওসমানের স্বপ্নটি পরবর্তী অটোমান সাম্রাজ্যের যুক্তিয়তা এবং একই সঙ্গে মিথ বা পৌরাণিক কথায় পরিণত হয়। এই অটোমান সাম্রাজ্য ৬০০ বছর ধরে শাসন করেছে। এমন দীর্ঘ সময় ধরে তারা কেবল আনাতোলিয়া নয়, বরং তিনটি মহাদেশের বিশাল অংশ শাসন করে গিয়েছে।